নমস্কার, আমি চোখ রাখছি মুহূর্তের সঙ্গে। দেশের থেকেও বেশি ভোটারের কোনো নথি লাগবে না বুধবার জানিয়েছে দেশের নির্বাচন কমিশন। পূর্ববর্তী এসআইআরে তার নাম থাকায় এখন আর লাগে না কোনো নথি, জানিয়ে নির্বাচন কমিশন। চলতি বিশেষ সংশোধন প্রক্রিয়ার বেশিরভাগ রাজ্যে থেকে ভোটারকে নতুন করে নথি জমা দেয় না বলে বুধবার নির্বাচন কমিশন। কারণ তার নাম সংশোধিত ভোটার তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপে ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। কর্মকর্তাদের মতে বহু রাজ্যে সর্বশেষ এসআইআর পরিচালিত হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। যেমন বিহারে 2003 সালের ভোটার তালিকা ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখানে দেখা গেছে প্রায় 60% ভোটারকে কোনো নথি জমা দিতে হয়নি, তবে 40% ভোটারকে 12টি নির্ধারিত নথির একটি দিতে হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে আর উত্তরাখণ্ডে 2006 সালে। প্রথমবারের মতো একটি ঘোষণাপত্র চালু করা হয়েছে। এর অধীনে নতুন বা রাজ্যের বাইরে থেকে আসা ভোটারদের শপথ করতে হবে যে তারা 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন ভারতে। যদি জন্ম তারিখ 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয় তবে আবশ্যক হবে পিতামাতার জন্মের প্রমাণপত্র। এছাড়া 11টি নথির পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে গ্রহণ করা হয়েছে 12তম নথি হিসেবে। কমিশন জানিয়েছে রাজ্যের বিশেষ পরিস্থিতির ভিত্তিতে নথির তালিকায় হতে পারে সংযোজন বা বিয়োজন। সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে প্রায় 2 লক্ষ নতুন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি 250 পরিবারের জন্য নিয়োগ থাকবে অন্তত একজন নির্বাচনী প্রতিনিধি। এতে সহজ হবে ভোটার ফর্ম পূরণ, দাবি আপত্তি দাখিল ও নথি যাচাই কার্যক্রমে। বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সময়সীমায় পরিবর্তন আনছে কমিশন। ভোটার ফর্ম জমা দেওয়ার সময়সীমা 30 দিনের বদলে করা হয়েছে 45 দিন। এক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা 45 দিন। নথি যাচাইয়ের জন্য সময় হবে 1 মাস। ফলে 4 থেকে 5 মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি। এই উদ্যোগকে দেশের জন্য একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া হিসেবে দেখতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পুরনো সংশোধিত ভোটার তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত রাখতে হবে। কমিশনের দাবি এর সঙ্গে কোনো রাজ্যের নির্দিষ্ট নির্বাচন যেমন বিহার বিধানসভা নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ বিরতির পর দেশব্যাপী এই এসআইআর উদ্যোগ স্বচ্ছতা বাড়াবে ভোটার তালিকার। পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে সময়সীমা বাড়ানো ও অতিরিক্ত বিএলও নিয়োগ প্রমাণ করে যে এবার অধিকতর অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহজলভ্য প্রক্রিয়া নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এর ফলে ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া আরও নির্ভুল ও অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বচ্ছতার ক্ষেত্রে রাজ্যের 763টি গ্রাম ODF প্লাস স্ট্যাটাস পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বচ্ছতাই সেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 763টি গ্রাম ODF প্লাস স্ট্যাটাসের অন্তর্ভুক্ত হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ODF বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে গ্রামগুলিকে মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার রবীন্দ্র ভবনে স্বচ্ছতাই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 765টি গ্রামের মধ্যে আমরা ODF প্লাস স্ট্যাটাস পেয়েছি, আর 765টার মধ্যে 762টা যে গ্রাম, একটা হচ্ছে ODF প্লাস স্ট্যাটাস আর একটা হচ্ছে ODF প্লাস মডেল ভিলেজ, আমরা 763টা আমরা পেয়েছি এবং অল ইন্ডিয়াতে আমরা সেটা স্বীকৃতি আমরা পেয়েছি। আপনারা সবাই জানেন যে ODF প্লাস মডেল ভিলেজ এমনিতে কিন্তু হয় না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যখন এই ধরনের সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা যদি সফলভাবে আপনি করতে পারেন তবেই কিন্তু এই যে আপনাদেরকে স্বীকৃতি, তবেই সেটা সম্ভব হয়েছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এলাকায় আমাদের রাজ্যে মোট 5,01,323টি ব্যক্তিগত শৌচাগার হয়েছে এবং 590টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে। বিগ থিং, এগুলো তো আগে আমরা ভাবতে পারিনি যে সরকার পক্ষ থেকে এইভাবে হেল্প করে। রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আরও 13টি ইউনিট নির্মাণ করা হবে চলতি বছর বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ম্যানেজমেন্ট, বিশেষ করে প্লাস্টিক গ্রামে গঞ্জে সেই সব জায়গার মধ্যে 5টি রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও 13টার মতো এই ধরনের রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট খোলা হবে। 15টি রুরাল ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্লান্ট সেটাও বসানোর পরিকল্পনা রয়েছে। আমরা সবাই জানি যেখান থেকে যে মলমূত্রের মাধ্যমে কিন্তু অনেক রোগ আপনারা সবাই জানি, সেটা যদি জলের সাথে যুক্ত হয় এবং যেখানে মেইন সোর্স সেখান থেকে যদি এটা যোগ হয়, সেখানে যাতে প্রপারলি ট্রিটমেন্ট করে দেওয়া যায়, তার জন্য এই রুরাল ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে। আরবানে বুধবার থেকে শুরু হওয়া নবম স্বচ্ছতা হি সেবা অভিযান আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। এই অভিযান উপলক্ষে 25 সেপ্টেম্বর দেশ জুড়ে একদিন 1 ঘন্টা একসাথে স্লোগানে নাগরিকদের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণে জানানো হয়েছে আহ্বান। স্বচ্ছতা হি সেবা অভিযান সর্বপ্রথম শুরু হয় 15 সেপ্টেম্বর 2017 থেকে 2রা অক্টোবর 2017 পর্যন্ত, যার লক্ষ্য ছিল দেশ জুড়ে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা আন্দোলনকে এক জন আন্দোলনে পরিণত করা। এবারের অভিযানেও তেমনই বৃহত্তর নাগরিক সম্পৃক্ততার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিএমসি এবং জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মায়েদের স্বাস্থ্য ভালো থাকলেই সুস্থ থাকবে পরিবার, সুস্থ থাকবে রাজ্য, সুস্থ থাকবে দেশ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মায়েরা রক্তাল্পতার মতো রোগের শিকার। স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানে এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে এখানে স্বাস্থ্যের নারীদের যদি স্বাস্থ্য সুরক্ষা থাকে, তাহলে যেমন ওনার পরিবারের মধ্যেও আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যেমন সশক্ত পরিবার হবে, আমাদের রাজ্যেরও কিন্তু আমাদের গ্রামেরও সেখানে কিন্তু সশক্ত গ্রাম এবং সশক্ত রাজ্য, সশক্ত ভারত হবে। এবং সেটা কি করে সম্ভব হবে? আমরা সবাই জানি যে এত পরিশ্রমের পরেও আমাদের মায়েরা, বোনেরা, তারা অনেক সময় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন। এখানে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন। বিশেষ করে আপনারা দেখেছেন যে যারা আমাদের জনজাতি বোনেরা আছেন, মায়েরা আছেন, সিকেল সেল এনিমিয়া একটা বিরাট যে একটা সমস্যা ওনাদের হয়, এবং এই সিকেল সেল এনিমিয়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কথা বলেছেন এবং তার অভিযান আগের থেকে তাকে ডায়াগনোসিস করা এবং তার ট্রিটমেন্ট দেওয়া। শুধু তাই নয়, উনি বলেছেন অনেক সময় মায়েদের দেখা যায়, বোনেদের দেখা যায়, নারীদের দেখা যায় তাদের ব্রেস্ট ক্যান্সার হয়, সার্ভাইকেল ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার হয়। বিভিন্ন স্ক্রিনিং করার জন্য অবশ্যই যেন ওনারা দেখেন। আমরা দেখেছি উনি এই কথাটাও বলেছেন যে আমাদের মায়েরা, বোনেরা এবং আমাদের মহিলাদের অনেক সময় দেখা যায় যে রক্ত স্বল্পতায় ওনারা ভুগে। তো এনিমিয়ার থেকে আগের থেকে যদি ডায়াগনোসিস হয়, প্রতিটা আমাদের সমস্ত কেন্দ্রে, আজকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে শুরু করেছি, সেখান থেকে শুরু করে আরেক মন্দির পর্যন্ত, পিএসসি পর্যন্ত, আরবান পিএসসি, রুরাল যে পিএসসি গুলো আছে সেখানে, কমিউনিটি হেলথ সেন্টার, সব জায়গায় এই ক্যাম্পগুলো চলবে এবং সেটা 2 অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প চলবে। এবং এই শুধু 2 অক্টোবর না, তারপরও এই যে বিষয়গুলো এখন একটা ফার্স্ট মুভমেন্ট দেওয়া হচ্ছে যাতে করে এই বিষয়ে সবাই জানে। এবং আমার মনে হয় আমিও আপনাদের মাধ্যমে, আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে, আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো, বিশেষ করে মা ও বোনদের, যে এই যে বিনা পয়সায় এই যে স্ক্রিনিং টেস্ট থেকে আরম্ভ করে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বিনা পয়সায় মেডিসিন দেওয়ারও ব্যবস্থা রেখেছে।
অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা হল বুধবার থেকে। সুস্থ নারী সশক্ত পরিবার স্লোগানকে সামনে রেখে এবারের এই অভিযানের সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিন রাজ্যের মোট 10,000 সন্তান সম্ভবা মায়েদের অ্যাকাউন্টে একযোগে পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রী মাতৃবন্ধনার অর্থ। এই কর্মসূচির লক্ষ্য হল মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রিক সেবা বিস্তৃত করা। এর আওতায় রক্তাল্পতা, যক্ষ্মা রোগ সহ নানা অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা হবে। পাশাপাশি প্রসবকালীন যত্ন, টিকাদান, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ে বৃদ্ধি করা হবে সচেতনতা বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এডুকেশন দপ্তরের পোষণ অভিযানেরও আজকে সূচনা হয়েছে। অষ্টম বছরের সেটা শুরু। তো আজকে আমরা পোষণ অভিযানের মাধ্যমে আমাদের গর্ভবতী মায়েরা যারা রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার যে অর্থটা পান, সেটাও আমরা প্রায় আজকের দিনে প্রায় 10,000-এর কাছাকাছি মহিলাদেরকে, মায়েদেরকে আমরা সেই টাকা অনলাইনের মাধ্যমে আমরা ট্রান্সফার করব তাদের অ্যাকাউন্টে। গোটা দেশে এই কার্যক্রম চলবে 15 দিন এবং আমরা এই কার্যক্রমকে সফল করতে এখানে সবাই সমবেত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যে এখনই বক্তব্য রাখবেন, ওনার বক্তব্যের মাধ্যমে এটার সূচনা হবে এবং আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মী যারা রয়েছি, আমরা এখানে আশা ওয়ার্কার যারা রয়েছি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা দিদিমণিরা রয়েছে, আমরা হেল্পাররা যারা এখানে আছি, নার্সিংয়ে যারা আছি, আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন, আমাদের জন্য এই 15 দিন আমরা ত্রিপুরায় যারা বসবাস করি, বিশেষ করে আমাদের একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে আজকে। বিশ্বকর্মা পুজো, এখন থেকে দুর্গা পূজা হবে, লক্ষ্মী পুজো থাকবে। এই সময়টার মধ্যেই এই ক্যাম্পগুলো করতে হবে। তো আমরা একদিকে যেমন আমাদের অনেকগুলো ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে এই দায়িত্বটাও নিভাতে হবে। আর আমরা এতেও খুশি যে আমরা যে মাকে সাধনা করছি, যে আমরা মৃন্ময়ী মায়ের পুজোয় ব্রতী হচ্ছি, আমরা বাড়িতে যে আমাদের চিন্ময়ী মা, ওনার জন্যই এই স্বাস্থ্য ক্যাম্প। তো আমরা একসঙ্গে দুজন মায়ের সেবা করব। একদিকে আমরা আধ্যাত্মিকতায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী 2রা অক্টোবর পর্যন্ত চলা সেবা পর্বর কর্মসূচিতে 50,000 বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। গত 25 জুন 6 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও শেষ পর্যন্ত ওই একদিনে বৃক্ষরোপণ করা হয়েছে 10 লক্ষেরও বেশি বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আমাদের ন্যাশন ওয়াইড প্লান্টেশন ড্রাইভ সেবা পর্বের যে কালটা, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে, এবং ওনার এই জন্মদিন থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের সারা দেশে অনেক গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা 50,000 গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছি। এটা ত্রিপুরায় হচ্ছে না, সারা দেশেই হচ্ছে। এবং 25 তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 6.5 লক্ষ গাছ লাগানো, কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি মোর দেন 10,47,000 প্লান্টেশন আমরা করেছি অনলি অন 25 জুন 2025। এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে 50,000 বৃক্ষরোপণ হবে। ত্রিপুরায় মোট 129টি মাদ্রাসা স্কুল রয়েছে, যেখানে নিযুক্ত রয়েছেন কিছু যথা উপযুক্ত শিক্ষক। তবে তাদের বেতন এতটাই কম যে আজ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি সহ মোট 6 দফা দাবিতে এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর কাছে ডেপুটেশনে সামিল হন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি 19 তারিখের ক্যাবিনেটে যেন শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করা হয়। নমস্কার, আজকে আমরা 6 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা SPEMM মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা মিলিত হই আমাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির প্রতি দৃষ্টি আকর্ষণ করে সিলেবাস আমরা এখানে পাঠদান করছি। তো সেখানে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীজি
প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি উনি মাইনরিটি অধ্যুষিত এলাকা ব্যাকওয়ার্ড সাইডে যেখানে শিক্ষার অভাব সেখানে এই স্কিমটা চালু করেছিলেন 1996-এ। তো ত্রিপুরা রাজ্যে আমাদের টোটাল 129টা মাদ্রাসা রয়েছে, আগরতলা শহর রয়েছে 18টা মাদ্রাসা। সেখানে যথেষ্ট পরিমাণ টিচার রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, শিক্ষকের অভাব, কিন্তু আমরা এখানে এই রাজ্যে ছেলে মেয়েদের পড়াই, এই রাজ্যে আমরা সন্তান, কিন্তু আমাদের যে স্বল্প বেতন গ্রাজুয়েট টিচাররা 21,000 আর পোস্ট গ্রাজুয়েট 27,000 টাকা, এই দ্রব্যমূল্যের বাজারে আমরা এই স্যালারি দিয়ে আমাদের ছেলে মেয়েদের জীবন জীবিকার প্রশ্নচিহ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে টিচাররা এখানে শিক্ষাদান করছে সম্পূর্ণ সব টিচারদের মধ্যে এমএসসি, বিএসসি, এমকম, বিকম এবং নেট কোয়ালিফাইড পিএইচডি হোল্ডার এইসব টিচাররা রয়েছে। কোয়ালিটি এডুকেশন আমরা এখানে দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেন, বা আমরা যাতে মনের কথাগুলি মুখ্যমন্ত্রীজির কাছে আমরা বলতে পারি, আপনাদের মাধ্যমে আমরা এই আবেদনটুকু রাখছি। আর আমরা এর সঙ্গে আশা করছি আমাদের এই টিচাররা ন্যাশনাল অ্যাওয়ার্ড, 2জন টিচার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, যেমন সুমিত বিশ্বাস, তারপরে আছে আমাদের জাহাঙ্গীর হোসেন MA, এবং শিক্ষক এই যে গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস গেল, আব্দুল আলিম সাহেব আমাদের প্রেসিডেন্ট, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। বক্সনগর থেকে মনিরুল ইসলাম এই শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং আমরা এখানে কোয়ালিটি এডুকেশন দিচ্ছি মাদ্রাসাতে। স্কুলে যা যা পড়ানো হয় সব পড়ানো হয়। আমরা BLO থেকে শুরু করে গভর্নমেন্টের যত মানে অর্ডার, চাইল্ড সেন্সাস থেকে শুরু করে সব কিছু আমরা দায়িত্ব সহকারে পালন করছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আকুল আবেদন করছি, এখন যে 19 তারিখ আমাদের মানে ক্যাবিনেট হবে, সেখানে যাতে আমাদের বেতন কাঠামো নিয়ে মানে সরকার চিন্তা ভাবনা করে। তারপরে এই কিছুদিন আগে এই বর্তমান যে সরকার, এই সরকার আসার পরে কর্মচারীদের যে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।